এই, আমার ভীষণ পাচ্ছে, আমি আর সামলাতে পারছি না। উফ, কি করব বলো? এই এখন কিছু করো না, রোজা ভেঙে যাবে তোমার, অপেক্ষা করো একটু। আর অল্প সময় বাকি আছে, তারপর করো। আমি যে আর পারছি না নিজেকে আটকাতে। প্লিজ নীরব, কিছু একটা করো, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আহ। আচ্ছা একটু অপেক্ষা করো, আমি দেখছি কি করা যায়। নীরব কথাটা শেষ করতেই নিধির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নিধি নিজের মাথাটা নীরবের বুকের সাথে চেপে ধরে আছে। রোজার দিনে এমন হুটহাট করে যদি নিধি এমন করে, তবে কেমন করে হবে? নিধিকে এই জন্য নীরব অনেকবার বারণ করেছে যে রোজা রাখতে হবে না, কিন্তু নিধি তো কারোর কথা শুনবেই না। নিধি জেদ ধরেছে যে রোজা সে রাখবেই রাখবে, কিন্তু রোজা রাখার পর নিধির অবস্থা এমন হয়ে গেছে। নীরব নিধির মাথায় হাত বুলিয়ে দেওয়া শেষ করতে পারল না, তার আগেই নিধি আবারও নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীরব, আমার মনে হচ্ছে আমি আর সামলাতে পারবো না, আমার হয়ে যাবে। কি হয়ে যাবে তোমার? তুমি কি জানো না এখন যদি এটা হয়ে যায় তবে তোমার রোজা ভেঙে যাবে? আমি তো চেষ্টা করেছি এটাকে আটকাতে, তবে পারছি না, সরি। নিধি কথাটা শেষ করার আগেই নীরবের বুকের ওপর থেকে মাথাটা তোলার চেষ্টা করলো, কিন্তু নিধি সময়ের সাথে পেরে উঠল না, নীরবের বুকের উপরে এসে বমি করে ফেললো। নিধি নীরবের বুকের উপর বমি করেছে। নীরব নিধির মাথাটা ধরে নিধির পিঠের উপর মালিশ করে দিচ্ছে হাত দিয়ে। কোনোভাবেই নিধির বমি যেন কমছে না। নীরবের এই দিকে খেয়াল নেই যে তার আদরের বউ তার বুকের উপর বমি করেছে। নীরবের খেয়াল শুধু এই দিকে যে তার কলিজাটা বমি করেছে আর চোখ জোড়া তার ছানা বড়া হয়ে আছে। নীরবের ভয় বেড়ে গেছে। কিছু সময় পর নিধির বমি সেরে যায়। নিধি ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। নীরব সারা শরীরের মধ্যে বমি নিয়ে নিধিকে বিছানায় শুইয়ে দিয়ে বলতে লাগলো, নিধি এখন কি আর বমি পাচ্ছে? না, এখন আর পাচ্ছে না। তাহলে একটু রেস্ট করো, আমি ডক্টরকে কল করছি। হ্যাঁ, তা না হয় কল করব, কিন্তু এখন আগে নিজে একটু ফ্রেশ হয়ে নেই। সারা শরীরে তো বমি দিয়ে মেখে ফেলেছো, এখন আগে ফ্রেশ হয়ে নাও। সারা শরীর বমি দিয়ে মেখে ফেলেছি মানে? নীরব খেয়াল করেনি যে তার সারা শরীরের মধ্যে নিধি বমি করে দিয়েছে। নীরব নিজের শরীরে বমি দেখতে পেয়ে দ্রুত ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নীরব ডক্টরকে কল করলো। ডক্টর এসে নিধিকে ভালো করে পরীক্ষা করতে শুরু করলো। নীরব নিধির পাশে বসে আছে। নীরব ভাবছে হয়তো নিধির শরীরে এই রোজা রাখার কারণে অসুস্থ হয়ে পড়েছে। নীরব কিছু সময় অপেক্ষা করতেই ডক্টর নীরবকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো, মাশাআল্লাহ, আপনার জন্য একটা সুখবর আছে, আপনি বাবা হতে চলেছেন। ডক্টরের কথাটি শুনে নীরব নিধি দুজনেই চমকে উঠল। নীরব আর নিধির বিয়ে হয়েছে প্রায় 3 বছর হতে চলল, তবে এখন পর্যন্ত নিধি একবারও কনসিভ করেনি। নীরব ভেবেছে হয়তো তাদের ভাগ্যে সন্তান নেই, কিন্তু এ কি বলল ডক্টর? নীরব নিধির দিকে তাকাতেই নিধির লজ্জা পেয়ে নীরবের দিক থেকে চোখ নামিয়ে নিল। নীরব নিধির কাছে এসে নিধির পাশে বসলো। নিধি লজ্জা মাখা মুখ নিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কি জন্য? আমার লজ্জা লাগছে ভীষণ। যাও বলছি ফাজিল। নিধি তুমি ভাবতে পারছো ডক্টর কি বলেছে? আমি আর তুমি বাবা মা হতে চলেছি। আমাদের কতদিনের ইচ্ছে আমার সন্তান হোক, আজ সেটা পূরণ হতে চলেছে। জি, সেটাই তো শুনলাম। আমার অনেক অদ্ভুত লাগছে জানো, আমি কিনা মা হব, এটা ভাবতেই কেমন যেন লাগছে আমার। তোমার কেমন লাগছে সেটা আমি জানি শোনা। আমি তো আজ মনে হচ্ছে খুশিতে পাগল হয়ে যাব। নীরব কথাটি শেষ করতেই নিধিকে নিজের বুকে টেনে নিল। নিধি নীরবের বুকে মাথা রেখে প্রশান্তি নিচ্ছে। এত বছর পর একটা সুখবর তাদের কানে আসলো। নিধি আজ নিজেকে ভাগ্যবতী মনে করছে এই ভেবে যে সে তার স্বামী নীরবের মুখে হাসি ফোটাতে পেরেছে। সব স্বামী তার স্ত্রীর কাছ থেকে শুধুমাত্র এই একটা খুশির খবর জানতে চায়, যেটা নিধি আজ নীরবকে শুনিয়েছে। নিধির বাচ্চা হচ্ছিল না বলে অনেকে অনেক কথা নিধিকে শুনিয়েছে। এমনকি নীরবের বাবা মা তো সরাসরি বলে দিয়েছিল নীরবকে আবার বিয়ে করতে। যদিও নিধি এই কথাই নীরবকে বলেছিল, তবে নীরব তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে। নিধির জায়গায় অন্য কাউকে কখনো নীরব মানতে পারবে না। আজ নিধির ভীষণ ইচ্ছে করছে এই সকল লোকেদের ডেকে ডেকে বলে বেড়াতে যে নিধিও মা হতে পারে, কিন্তু আজ নিধির সেই ইচ্ছের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো তার আর নীরবের এই খুশির মুহূর্ত। নীরব রাতের দিকে অফিস থেকে ফিরে বাবা আসার সময় নিধির জন্য অনেক কিছু নিয়ে এসেছে। নিধি বারবার নীরবকে কল করে বলে দিয়েছে আসার সময় আচার নিয়ে আসতে। এই সময় মেয়েরা আচার খায় বেশি। নীরব ও নিধির কথা মতো অনেক আচার আর প্রোটিনযুক্ত খাবার নিয়ে আসে। বাড়ি ফিরতেই নীরব দেখতে পায় তার মা সোফায় বসে আছে, আর তার মায়ের পাশে বসে আছে পাশের বাড়ির ভাবি। নীরবের হাতে এত কিছু দেখে পাশের বাড়ির ভাবি একটু খোঁচা মেরে বলতে লাগলো,
বাহ বাহ রব, দেখি আজ অনেক কিছু নিয়ে বাড়ি ফিরেছে। বলি, এই দুনিয়ায় তোর বউয়ের কি একা বাচ্চা হচ্ছে নাকি? কোথায়, আমাদের বেলায় তো আমরা এত কিছু আবদার করিনি। পাশের বাড়ির ভাবির কথায় বিপরীতে নীরব কিছু বলতে গিয়েও বলতে পারলো না। এই মহিলার সাথে কিছু বলা মানে হলো নিজের সম্মানটা নিজেই ছোট করা। আর নীরবের মাও তো এখানে উপস্থিত আছে, উনিও নীরব হয়ে আছে। নীরব আর ভাবির দিকে থেকে চোখ ফিরিয়ে মুখ ফিরিয়ে নিয়ে নিজের রুমের দিকে চলে যেতে নিতেই ভাবি আবারও নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকালকার ছেলেগুলো বউ পাগলা হয়ে গেছে, কারোর সাথে কথা বলার প্রয়োজন তো দূর, এরা বউ ছাড়া যেন কিছুই বুঝতে চায় না। ভাবির কথাটা শুনতেই নীরব ঠায় থমকে যায়। পেছন ফিরে ভাবির দিকে এগিয়ে এসে নীরব বলতে লাগলো, আচ্ছা ভাবি, আপনার কোথায় সমস্যা? আপনার স্বামী আপনার জন্য কখন কি আনলো সেটা তো আমার গিয়ে দেখতে যাই না। পরের ঘরের সব বিষয়ে নাক গলানোর বাজে স্বভাবটা বদলে ফেলুন। আর স্ত্রীর যত্ন করাটা যদি বউ পাগলা হয় তবে আমি সেটাই, আমার এতে কিছুই যায় আসে না। যে যেমন তার চিন্তাধারাও ঠিক তেমন। নীরব কথাটা বলে মুখ বাঁকিয়ে ভাবির সামনে দিয়ে চলে যায় নিজের রুমের দিকে। ওইদিকে ভাবি হা করে তাকিয়ে আছে নীরবের দিকে। ভাবির ছোট মাথায় মনে হচ্ছে না এই কথাগুলো কোনো একটাও ঠিকঠাক মতো ঢুকেছে। নীরব রুমে এসে নিধির দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সারাদিন শত পরিশ্রম করে বাড়ি এসে প্রিয়জনের হাসি মুখটা দেখার পর মনটা এমনিতেই চাঙ্গা হয়ে যায়। নীরব নিধির পাশে এসে বসলো আর নিধির দিকে আচারের জারটা এগিয়ে দিয়ে বলতে লাগলো, এই নিন জনাবা, আপনার জন্য সমস্ত আচার নিয়ে এসেছি। এবার একটা একটা টেস্ট করে আমায় বলুন কোনটা আপনার ভালো লেগেছে। সেসব পরে, আগে বলো নিচে কি হয়েছে? এত জোরে কথা বললে তুমি? সব ঠিক আছে তো? আরে নিচে কি হলো সেটা তোমায় কে জানতে বলেছে? পাগলি একটা, তুমি এত কথায় কান্না দিয়ে আমার বেবির কেয়ার করো। আমি তোমার কেয়ার করছি, ঠিক আছে? যাও আগে ফ্রেশ হয়ে নাও, আমি টেস্ট করছি একটা একটা করে। নীরব নিধির কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে চলে গেল ফ্রেশ হতে। আমাদের সমাজে এমন লোক অহরহ দেখা যায়, যারা কেউ যদি কোনো নারী সম্মান করে, কেয়ার করে, সহানুভূতি দেখায়, তবে তাদের মনে হয় ফোসকা পড়ে যায়। ভালোবাসার মানে হলো প্রিয়জনের কেয়ার করা। এতে করে কেউ বউ পাগলা হয় না, এতে করে ভালোবাসা বৃদ্ধি পায়। তবে আফসোসের কথা হলো এই কথাটা অনেকেই বোঝে না। নীরব ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখতে পায় নিধি তার জায়গায় নেই। নীরব নিধিকে দেখতে না পেয়ে খানিকটা চমকে যায়। হঠাৎ করে নিধি আবার কোথায় গেল? নীরব রুম থেকে বেরিয়ে নিধিকে ডাকলো, তবে নিধি কোনো উত্তর আসলো না। নীরব রান্নাঘরের দিকে গিয়ে দেখতে পেল তার স্ত্রী রান্না করছে। নিধি এমনিতেই অসুস্থ, তার উপর প্রেগনেন্ট। এই সময় রান্নাঘরে আসার কি প্রয়োজন? নীরব নিধিকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলে উঠল, এই নিধি, তুমি এখানে কি করছো? তোমায় আমি বারণ করেছিলাম না যে তুমি রান্নাঘরে আসবে না? কথা কি কানে যায় না তোমার? আরে নীরব, এখন আমি ঠিক আছি, আর তোমার জন্য একটা চা করছিলাম, তাই আসছি। বেশি সময় লাগবে না, এই তো হয়ে গেছে। কিচ্ছু করতে হবে না তোমায়, এখনই রান্নাঘর থেকে বের হয়ে যাও। আমি চা খাবো না, বাহির থেকে খেয়ে এসেছি আমি। আরে এমন ছেলে মানুষই করতে নেই নীরব, এই তো হয়ে গেছে, তো একটু অপেক্ষা করো 2 মিনিট। আমার কথা শুনবে না তাই তো? ঠিক আছে, শুনতে হবে না আমার কথা। আমি আমার কাজ করছি আর তুমি তোমার কাজ করো। নীরব কথাটা বলতেই হন হন করে রান্নাঘরে ঢুকে পড়ল। নিধি নীরবের দিকে তাকিয়ে হাসছে। একটা পাগল ছেলের পাল্লায় পড়েছে সে। এই ছেলেটা তাকে যে একটুও শান্তিমতো কাজ করতে দিবে না, সেটা নিধি বেশ ভালোই বুঝতে পারছে। নীরব নিধিকে পেছন থেকে জাপটে ধরে কোলে তুলে নিল। নিধি ব্যথা পেতে পারে, সেই কথাটা চিন্তা করে নীরব ভীষণ আদুরে ভাবে নিধিকে আলতো করে নিজের কোলে তুলে নিয়ে নিধিকে রুমের দিকে নিয়ে আসতে লাগলো। নিধি আর কিচ্ছু করার নেই। নীরবকে ছেড়ে দিতে বললেও কোনো লাভ হবে না, কারণ নীরব এত সহজে নিধিকে ছাড়বে না। নীরব নিধিকে নিয়ে সোজা নিজের রুমে চলে আসলো। বিছানার উপর নিধিকে আলতো করে শুইয়ে দিল নীরব। নিধি নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই এমন পাগলামি করলে কেমনে হবে? এখন তো সবেমাত্র 3 মাস হলো, আরও তো দিন বাকি আছে নাকি? সময় 3 মাস হোক বা অন্তিম, আমার কাছে আমার স্ত্রীর সেবা সবসময় এক থাকবে। এখন চুপটি করে লক্ষ্মী ববের মতো শুয়ে রেস্ট করে আমি খাবার নিয়ে আসছি। না, আমি আজ কিচ্ছু খাবো না, আমার ইচ্ছে করছে না খেতে। কি ইচ্ছে করছে না? তোমার আবার কি হলো? কথা কি শুনতে পাও না? আমি খাবার খাবো না, আমার ইচ্ছে করছে না কিছু খেতে, কিছু মুখে নিতে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি খাবার খেও না, আমি খাবার নিয়ে আসছি। তুমি চুপটি করে হা করবে আর গিলে দিবে, কেমন? সব সময় তুমি আমার সাথে এমনই করো, ফাজিল একটা। যাও তাড়াতাড়ি নিয়ে এসো, আর শোনো, আমি কিন্তু তোমার হাতেই খাবার খাবো, নিজে একটুও নিয়ে আসবা না। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিব, সমস্যা নেই, আসছি আমি। নীরব নিধি রাতের খাবার শেষ করে শুয়ে পড়ল। নিধি নীরবের বুকে মাথা রেখে আছে। মনের মধ্যে
কেন জানি হাজারটা প্রশ্নের উদয় হচ্ছে নিধি। কেন যেন তার মন আজ কোনো কথা শুনছে না। বড্ড বিচলিত হয়ে উঠেছে তার মন, ভয়ও করছে ভীষণ। অনেকবার শুনেছে নিধি যে বাচ্চা ডেলিভারির সময় নাকি অনেক মায়ের মৃত্যু হয়। নিধি নিজের মনকে শান্ত করতে পারল না। নিধি দুম করে নীরবকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, নীরব, আমার না একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমি কি প্রশ্নটা করব? বলো কি প্রশ্ন? আচ্ছা, আমি যদি মরে যাই তুমি কি আবার বিয়ে করবে? মাথা কি ঠিক আছে নাকি পাগল হয়ে গেছো? তুমি মরে যাবে কেন? আর আমায় ছেড়ে যাওয়ার জন্য বুঝি তার তর্স হয়েছে না তোমার? না, এমন না। আমি শুনেছি অনেকে বেবি ডেলিভারির সময় মারা যায়। যদি আমিও মরে যাই তবে কি তুমি আমায় ভুলে যাবে অন্য সবার মতো? আমার বিশ্বাস আছে আমার নিধি আমায় একা করে কখনো চলে যাবে না। আর তবু যদি নিধি আমায় ছেড়ে চলে যায় তো আমি তার জায়গায় অন্য কেউ আসবে এইসব তো কখনো ভাবিও নি। তবে এটা নিশ্চয়ই হবে। তোমার ভাবনায় মগ্ন থেকে একটা সময় আমিও তোমার কাছে চলে আসবো। এই চুপ, একদম বাজে কথা না। তুমি আমার কাছে আসবে না। আমাদের ভালোবাসার অংশ আমাদের আদরের সন্তানকে মানুষের মতো মানুষ করবে। আমি তো তোমার উপর সকল দায়িত্ব দিয়েই চলে যাব। তুমিও যদি চলে আসো তো ওর দায়িত্ব কে নেবে? সেটাই তো বলছি, আমাদের সন্তানের তার মাকেও প্রয়োজন। আমাদের সন্তান শুধু বাবা না, মাকেও চাই। তাই তোমায় কোথাও যেতে দিব না আমি। আল্লাহ তোমার কথা কবুল করুন, আমিন। হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো তো। একদম আজে বাজে চিন্তা করবে না। মন মাইন্ড সবসময় ফ্রেশ রাখবে, ঠিক আছে? ঠিক আছে। নিধি আর কিচ্ছু চিন্তা করলো না। নীরবকে ছেড়ে থাকার কথা মনে করলে নিধির বুকটা ভীষণ কেঁপে ওঠে। নীরবকে ছাড়া 1 মিনিট দূরে থাকাটা যেন তার কাছে মৃত্যুর সমান যন্ত্রণাদায়ক। দেখতে দেখতে নিধির ডেলিভারির সময় চলে এলো। নিধি ও নীরব দুজনেই চিন্তায় ছিল কি না কি হয়ে যায়। তবে বিধাতা মনে হয় তাদের সহায় ছিল। তাই সামান্য একটুতেই নিধি সুস্থভাবে ডেলিভারি সম্পূর্ণ হলো। নিধির কোলে আসলো একটা ফুটফুটে ছেলে সন্তান। নিধির ইচ্ছে ছিল তার একটা ছেলে বাবু হোক, একদম নীরবের মতো। তবে নীরবের ইচ্ছে ছিল মেয়ে। তবে যাই হোক, দুজনের ভালোবাসার সন্তান বলে কথা, এটাই ইম্পর্ট্যান্ট। এই সমাজে এখনো মেয়েদের যোগ্য সম্মান দেওয়া হয় না। সমান অধিকারের কথা বলছি না, স্বামীর থেকে স্ত্রী যে সম্মানটুকু আশা করে সেটার কথা বলছি। সব নারী চায় তার স্বামী তাকে একটু সম্মান করুক, তবে সবার ভাগ্যে এতটা সুখ লেখা হয় না।